হ্যালো লিসেনার্স চ্যানেলে আপনারা আজকে শুনবেন রুমানা বৈশাখীর লেখা গল্প আজ জন্মদিন তোমার। হ্যাঁ, সময় হয়ে গেছে। আর মাত্র কয়েকটা মিনিট শুধু। কালো ফ্রেমে সোনালি ডায়ালের দেয়াল ঘড়িটার দিকে অপলক তাকিয়ে থাকেন তিনি। আর মাত্র কয়েকটা মিনিট, তারপর আসবে সেই বিভীষিকাময় রাত। মাত্র কয়েকটা মিনিট পর ঠিক 12:01 বেজে উঠবে টেলিফোন সেটটা। অপার্থিব সেই কণ্ঠ অন্য কোনো ভুবন থেকে জানাবে তাকে জন্মদিনের শুভেচ্ছা। বিগত এক যুগেরও বেশি সময়ে এতটুকু এলোমেলো হয়নি এই রুটিনের। 4 বছর পর পর ঠিক লিবিয়ারের বছরে বাড়তি দিনটায় বেজে উঠেছে ফোন, জানিয়েছে শুভেচ্ছা বার্তা। জন্মদিনের প্রথম প্রহর বয়ে এনেছে চরম বিভীষিকা আর অবর্ণনীয় আতঙ্ক। প্রত্যেকবার শহর বদলেছেন তিনি বারবার, ঠিকানাও বদলেছেন প্রতি 4 বছরে, এমনকি বদলে ফেলেছেন নিজের নাম পর্যন্ত। আফরোজা বানু থেকে হয়েছেন মিসেস আসমা আব্দুল্লাহ, শুধুমাত্র এই আশায় যে অন্য ভুবনের সেই কণ্ঠ পিছু ছাড়বে তার, আর হয়তো খুঁজে পাবে না তাকে। কিন্তু না, তেমনটা হয়নি। বারবার হাত ঘড়িটার দিকে তাকান তিনি। কেন আসে এই দিন তার জীবনে? কেন? কোনো প্রয়োজন নেই জন্মদিনের। 4 বছর পর পর এই দিনটা না এলে কি ক্ষতি হয়? শুধু গলা নয়, মনে হচ্ছে অন্তরাত্মা পর্যন্ত শুকিয়ে কাঠ। তবু ইচ্ছা হয় না রকিং চেয়ারটা থেকে উঠে গিয়ে 1 গ্লাস পানি খেতে। মনে মনে ভীষণ রকম রাগ হয় স্বামীর ওপর। সন্তানরা না হয় জানে না কিছু, জানলেও হয়তো বিশ্বাস করবে না, কিন্তু আসিফের কি উচিত হয়েছে আজকের রাতে বাইরে চলে যাওয়া? খুব জরুরি অফিসিয়াল পার্টি বসের বাসায়, এই অজুহাতে সন্ধে হতে না হতেই বেরিয়ে গেছে সে। অবশ্য বলে গেছে যে করেই হোক রাত 12টার আগেই ফিরবে। কিন্তু ফিরছে না কেন? এত দেরি কেন হচ্ছে? প্রথম যেদিন এই ফোন কলটা এসেছিল, সেদিনকার কথা মনে করে হৃদস্পন্দন বহু গুণ বেড়ে যায় তার। সেই দিনটাতে নিশ্চিত মৃত্যুর হাত থেকে ফিরে এসেছিলেন তিনি। আজকের মতো ছিল ওই দিনটিও। বাসায় কেউ ছিল না, সবাই গিয়েছিল আসিফের গায়ে হলুদে। বিয়ের কনেকে তো আর বরের হলুদ সন্ধ্যায় নেওয়া যায় না। ঘড়ির কাঁটা 12টা স্পর্শ করতেই বেজে উঠেছিল টেলিফোন, আর ফোনের অপর প্রান্তে সেই কণ্ঠ। উফ, আর ভাবতে চান না তিনি। তারপর পেরিয়ে গেছে দীর্ঘ 20টা বছর। 5 বার এসেছে 29শে ফেব্রুয়ারি, কিন্তু বিভীষিকাময় টেলিফোনটা আসা বন্ধ হয়নি। তার বাসায় কোনো ল্যান্ডফোন নেই, তিনি মোবাইল ফোন পর্যন্ত ব্যবহার করেন না। 17 বছরের তিন্নি মাকে হাজার রকমভাবে বোঝাতে চেষ্টা করেছে বাসায় একটা টেলিফোনের প্রয়োজনীয়তা। সদ্য 19-এর তুষারও পীড়াপিড়ি করেছে বিস্তর। তাদের আর দোষ কোথায়? সত্যটা তো আর ওদের জানা নেই। তুষার আর তিন্নি বা ফিরছে না কেন? না না, তুষার তো বাসায়, তিন্নি মেজো খালার বাড়িতে, রাতে ফিরবে না। এসব কি হচ্ছে তার সাথে? চিন্তা ভাবনাও কেমন এলোমেলো লাগছে। আঁচলে ঘামে ভেজা মুখ মোছেন তিনি। ভীষণ ইচ্ছে হয় তুষারের মোবাইল থেকে আসিফকে একটা কল দিতে। ছেলের কাছ থেকে আসিফের বাহানাতেই তো মোবাইলটা আজ রাতে চেয়ে রেখেছেন।
তিনি চাননি তুষারের কণ্ঠ শুনুক অপার্থিব সেই প্রাণীটা। মোবাইলটা বন্ধ করে রাখা, তবু তিনি জানেন ফোন আসবেই, বন্ধ ফোন সেটেই আসবে। দ্বিতীয়বারের মতো যেদিন কলটা এসেছিল, সংযোগ বিচ্ছিন্ন করা ফোন সেটটা বেজে উঠেছিল ভীষণ আওয়াজে। তারপরের বার এসেছিল প্রতিবেশীর বাসায় এবং তারপর আসিফের মোবাইলে। উফ, কেন আসছে এই ভাবনা বারবার মনে? তিনি ভাবতে চান না, কিচ্ছু ভাবতে চান না। তুষার ঘুমিয়ে পড়েছে, না হলে ছেলের কাছে গিয়ে বসে থাকতেন, তাতে হয়তো আতঙ্ক কিছুটা কমতো। আসিফ কোথায়? আসিফ, আর মাত্র কয়েকটা মিনিট বাকি, কয়েকটা সেকেন্ড। যেন রক্ত হিম করা আওয়াজে বাজতে শুরু করে সুইচ অফ করে রাখা মোবাইলটা। ডিসপ্লেতে কোনো নম্বর ভাসে না, শুধু আলো জলে নেভে রিংটোনের ছন্দে ছন্দে। এখন কি হবে? কি করবেন তিনি? প্রচণ্ড ঘৃণা আর আক্রোশ নিয়ে মোবাইল ফোনটা দেয়ালের বুকে ছুঁড়ে মারেন মিসেস আসমা আব্দুল্লাহ। নিমেষে টুকরো টুকরো হয়ে মেঝেতে ছড়িয়ে পড়ে যন্ত্রটা। সেই সাথে থেমে গেছে আওয়াজটাও। সত্যি থেমেছে, সত্যি বন্ধ হয়েছে সেই ভয়াবহ রিংটোনের কলতান। হ্যাঁ, সত্যি বন্ধ হয়ে গেছে, সত্যি সত্যি। তবু নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করেন তিনি। যদি আবার বেজে ওঠে ফোন, যদি অন্য কোনো মাধ্যমে, অন্য কারো ফোনে। কিন্তু না, আর আসে না ফোন কল। আসলে আসবার মাধ্যমও তো অবশিষ্ট নেই। ঘড়ির কাঁটাও সামনে এগোয়, একে একে পার হয়ে যায় 5টা মিনিট। কিছুই ঘটে না নতুন করে। ভীষণ রকম স্বস্তির নিঃশ্বাস ফেলেন তিনি। ঘড়িতে এখন 12টা বেজে 10। পার হয়ে গেছে অনেকটা সময়। এখন আর কিছু ঘটবার সম্ভাবনা নেই। 20 বছরে এবারই প্রথম শুনতে হলো না অপার্থিব সেই কণ্ঠ। কি অসম্ভব স্বস্তি যে জাগে মনে হয় বুক থেকে 1000 টনের ভারটা নেমে গেছে। সেই সাথে ভীষণ ক্লান্ত লাগে শরীরটা। মুখে গলায় একটু পানি ছিটিয়ে বিছানায় এলিয়ে পড়েন তিনি। জানতেও পারেন না মন কখন নিয়ে যায় তাকে অতীতের সেই স্মৃতিতে, যখন তিনি আসমা আব্দুল্লাহ নয়, ছিলেন আফরোজা বানু, উজ্জ্বল ভার্সিটি পড়ুয়া এক তরুণী। আর জুয়েল ছিল আকাশে বাতাসে যেন খিলখিল হাসির আওয়াজ ভাসিয়ে দেয় মিলা। হাসতে হাসতে এলিয়ে পড়ে ব্যালকনির রেলিংয়ের ওপর। ছাগলের মতো হাসবি না, বান্ধবীকে রীতিমতো ধমক দেয় আফরোজা। আমি মরছি আমার জ্বালায়, আর ম্যাডাম হাসতে হাসতে অস্থির হচ্ছেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বন্ধ করলাম হাসি, কিন্তু তাতে কি হবে? আগেই বলেছিলাম যে জুয়েল ভাইদের মতো ছেলের সাথে প্রেমের খেলা খেলতে নেই। আমি তো প্রেমের খেলা খেলিনি মিলা। আমার সত্যিই ওকে ভালো লাগে। ভালো লাগে, কিন্তু ভালোবাসিস না। আমার বাবা মা যে কিছুতেই মানবে না। সব কিছু শেষে জুয়েল তো একটা রাস্তার গুন্ডা, লেখাপড়া করে না, বখাটে একটা ছেলে। কি করে বাবা মা ভরসা করবে ওকে? পরিবারের কথা বাদ দে, তুই কি ভরসা করিস জুয়েল ভাইকে? এমন একটা ছেলেকে কিভাবে 100 ভাগ ভরসা করব? ওর মতো ছেলেদের জন্য প্রেম ব্যাপারটার সত্যিই কোনো মূল্য আছে? ঝোঁকের বসে এখন আমাকে বিয়ে করতে চাইছে, পরে যদি ছেড়ে চলে যায়।
এসব কথা সম্পর্কটা তৈরি হওয়ার আগে ভেবে নেওয়া উচিত ছিল না তোর? যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন কি করব আমি? সজোরে একটা নিঃশ্বাস ফেলে মিলা। আমি জানি না রে, কিন্তু যাই করিস না কেন খুব ভেবে চিন্তে করিস। আমিও বুঝতে পারি না কি করা উচিত। মাঝে মাঝে মনে হয় হয়তো ওকে এড়িয়ে চলা উচিত। আমার বিয়ের কথাবার্তা চলছে যখন। এড়িয়ে চলা উচিত মনে হলে এখানে এসে দাঁড়িয়ে আছিস কেন? 5টা বাজলেই তো জুয়েল ভাই তোর বাসার সামনে এসে দাঁড়াবে। মিলার কথাটা সত্যি, তাই প্রতিবাদ করতে পারে না আফরোজা। একবার ভাবে সরে যাবে ব্যালকনি থেকে, কিন্তু তাও করা হয় না। তার আগেই পৌঁছে যায় জুয়েল। চায়ের দোকানটার সামনে দাঁড়িয়ে থাকে গ্রীষ্মের খরতাপে তৃষিত কাকের মতো। মাথার চুলগুলো এলোমেলো, মুখটা বিবর্ণ, চোখ জোড়ায় উদ্ভ্রান্ত দৃষ্টি। আফরোজার বিয়ের সংবাদ তাকে সত্যিই মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে। গভীর দৃষ্টি নিয়ে ছেলেটার মুখের দিকে তাকিয়ে থাকে মিলা। একসময় আলতো স্পর্শ করে বান্ধবীর একটা হাত। আমার মনে হয় জুয়েল ভাই তোকে সিরিয়াসলি ভালোবাসে দোস্ত। বিয়ের কার্ডটা খুব সাদামাটা, কিন্তু ভীষণ সুন্দর। সাদা ব্যাকগ্রাউন্ডে অহংকারী ভঙ্গিতে ভেসে আছে পালকি চড়া বইয়ের ছবি। ছাপা হয়ে গেছে 200 কপি কার্ড। বরের নাম আসিফ আবদুল্লাহ, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। খুব ভালো চাকরি করে, পরিবারও ধনী। মানুষটা দেখতেও দারুণ সুপুরুষ, একদম পারফেক্ট বর যাকে বলে। নিজের মনের সাথে যুদ্ধে নিজেরই জেতা হয়ে ওঠে না আফরোজার। এতদিন তো ঠিকই ছিল সব। আসিফের সাথে ভালো মতোই সমঝোতা হয়ে গেছে তার। দুজনে একসাথে ঘুরেছে, বিয়ের শপিং করেছে, টেলিফোনে কথা বলেছে রাতের পর রাত জেগে। আর জুয়েলকে যখন জানিয়ে দিয়েছে বাবা মায়ের সিদ্ধান্তে বিয়ে করার কথা, একটুও প্রতিবাদ করেনি জুয়েল। সিদ্ধান্ত বদলের জন্য একটা অনুরোধ পর্যন্ত করেনি। নীরবে সে চলে গিয়েছে নিজের পথে, আফরোজাকে সুখী হবার কামনা জানিয়ে। এককালের প্রেমিকের এমন বিনা বাক্য ব্যয়ে চলে যাওয়াতে ভীষণ স্বস্তি পেয়েছিল আফরোজা। জুয়েল বখাটে ছেলে, কি করতে কি করে ভেবে সত্যিই খুব ভয় পেয়েছিল সারাক্ষণ। তাহলে আজ কি হলো? আজ রাতে কেন বারবার মনে পড়ছে জুয়েলের কথা? তার নীরব চলে যাওয়ার আড়ালে যে নিদারুণ কষ্ট, ক্ষোভ আর অভিমান ছিল, সেগুলো কেন আজ বারবার মনে পড়ছে? নিজেকে মনে হচ্ছে লোভী আর ধোঁকাবাজ। ভাবতে ভাবতে একসময় সিদ্ধান্ত নিয়ে ফেলে আফরোজা। সে জুয়েলকেই বিয়ে করবে, এবং আগামীকালই। হয়তো খুব কষ্ট হবে, বাবা মা হয়তো কিছুতেই মানবে না, বাকি জীবনটা ভীষণ সাদামাটা কাটবে তার, সচ্ছলতা কোনো দিন আসবে না তার সংসারে। তবুও সে জুয়েলকেই বিয়ে করবে। পৃথিবীতে ভালোবাসার চাইতে জরুরি আর কি আছে, আর কি থাকতে পারে? অবশ্যই সব মহান মহান কথা আগামীকাল সকালে আর আফরোজার মনের মাঝে অবশিষ্ট থাকে না, যখন সে জুয়েলকে বিয়ে করার জন্য পৌঁছে যায় কাজী অফিসের কাছাকাছি। সব ব্যবস্থা করা হয়ে গিয়েছে। জুয়েলের বন্ধুরা এতক্ষণে পৌঁছে গেছে কাজী অফিসে। আফরোজার পক্ষ থেকে মিলাও পৌঁছেছে নিশ্চয়ই। জুয়েলের অপেক্ষায় থাকার কথা চৌরাস্তার মোড়েই। হ্যাঁ, ওই তো জুয়েল পায়চারি করছে অস্থির ভঙ্গিতে। রিকশার ভাড়া মিটিয়ে নেমে পড়ে আফরোজা। পরক্ষণেই মনে হয় না নামলেই বুঝি ভালো ছিল। আসলে এখানে আসাই উচিত হয়নি। ঝোঁকের মাথায় সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সবচাইতে বড় ভুল। আসিফের মতো পাত্রকে ছেড়ে কেউ জুয়েলকে বিয়ে করে? হ্যাঁ করে, তার মতো আহম্মক হলে করে। জুয়েলের মুখে ফুটে ওঠে বিব্রত একটা হাসি। কয়েক ঘন্টার নোটিশে এত কিছু করা যায়? বিয়ের শাড়িটা হয়তো তোমার পছন্দ হবে না, আমি একা একা কিনেছি। বাকি কথাগুলো হারিয়ে যায় চরম ব্যস্ত সড়কের কোলাহলে। জুয়েলের মুখের দিকে স্থির তাকিয়ে থাকে আফরোজা।
শেভ করা হয়নি তার, মুখ জুড়ে খোঁচা খোঁচা দাড়ি। আজ একটা পাঞ্জাবিও পরেছে সে, কম দামি সিল্কের একটা পাঞ্জাবি। এমনিতেই কালো মানুষ, তার উপর মেরুন রঙের পাঞ্জাবি, কি কুৎসিত যে লাগছে। সামনে আমার বন্ধুর বাসা, তুমি চাইলে শাড়িটা পরতে পারো। আমি শাড়ি পরবো না। আচ্ছা ঠিক আছে, পরতে হবে না, চলো, সবাই অপেক্ষা করছে। আমি যাব না। আফরোজার একটা হাত নিজের হাতে টেনে নেয় জুয়েল, হাসে। নার্ভাস লাগছে? আমারও। আমার নার্ভাস লাগছে না। তুমি হয়তো ভাবছো আমি তোমাকে সুখে রাখতে পারবো কি না, কিন্তু বিশ্বাস করো জান, তোমাকে সুখী করার সব রকম চেষ্টা করব আমি। তুমি যেভাবে বলবে সেভাবে চলবো। বলতে বলতে একটা আংটি আফরোজার আঙুলে পরিয়ে দেয় জুয়েল। এক নজর সেদিকে দেখে আফরোজা। সাদামাটা সোনার আংটি, খুব অল্প দামের, তাও হয়তো বন্ধুর থেকে ধার করা টাকায় কেনা। একবারই মাত্র দেখে, তারপর আংটিটা আবার জুয়েলের হাতে ফিরিয়ে দেয় আফরোজা, খুব রূঢ়ভাবে ফিরিয়ে দেয়। আমি তোমাকে বিয়ে করব না জুয়েল। কেন ঠাট্টা করছো জান? আমি সিরিয়াসলি বলছি, তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। তোমার বউ হয়ে বাকি জীবন কাটানোর কথা আমি চিন্তাই করতে পারছি না কোনোভাবে। এসব কি বলছো? চরম হতাশা বেজে ওঠে জুয়েলের কণ্ঠে। কাল রাতে তুমি না মিলাকে দিয়ে খবর পাঠালে? আমার বুদ্ধি ভ্রষ্ট হয়েছিল তখন, আবেগের বশে মাথাটা খারাপ হয়ে গেছিল। না হলে তোমাকে বিয়ে করতে চাই? আমি তো কিছুই বুঝতে পারছি না, এখন আমি কি করব? সব ব্যবস্থা করা হয়ে গেছে। কি করবে সেটা তোমার ব্যাপার, আমি চলে যাচ্ছি। রিকশার খোঁজে উল্টো দিকে হাঁটতে শুরু করে আফরোজা। পেছন থেকে তার একটা হাত আঁকড়ে ধরে জুয়েল। চলে যাচ্ছি মানে? তুমি এখন আমার সাথে যাবে? কখনো না, আমি বাসায় যাচ্ছি। অত সহজে না! রাগে চিৎকার করে ওঠে জুয়েল। বিয়ে যখন করবে না, আমাকে এত সব আয়োজন করতে বললে কেন? আমি তো সরেই গেছিলাম তোমার জীবন থেকে। ব্যস্ত সড়কের যান্ত্রিক কোলাহলের চাপে আর কিছু শুনতে পায় না আফরোজা, কিন্তু বুঝতে পারে। জুয়েলের ক্রোধে অপ্রকৃতস্থ হয়ে ওঠা চেহারাটা দেখে বুঝতে পারে যে ভীষণ বড় একটা ভুল হয়ে গেছে। জুয়েলকে বিয়ে না করে আজ তার নিস্তার নেই। অপমানিত জুয়েল আজ তাকে বিয়ে করবেই করবে, যে করেই হোক। আর তারপর বাকি জীবন তাকে কাটাতে হবে একটা বখাটের বউ হয়ে। তার বোনেরা সব ধনী বাড়ির গৃহিণী হবে, আর সে কি যে একটা হয়ে যায় নিজের ভেতরে কোথাও। শরীরের সমস্ত শক্তি একত্রিত করে জুয়েলকে সজোরে একটা ধাক্কা দেয় আফরোজা। আচমকা আঘাতে বেসামাল জুয়েল সোজা ছিটকে পড়ে যানবাহন মুখর সড়কে। আর মুহূর্তের ব্যবধানে একটা মিনিবাস এসে পরপর কয়েকটা সেকেন্ডে বদলে যায় জীবনের প্রবাহ। ঘটে যায় অনেক কিছু, অনেক অনেক কিছু। কোথা থেকে শ শ মানুষ জড়ো হয়ে যায় ঘটনাস্থলে। না, তারা কেউ লক্ষ্য করেনি আফরোজার দেয়া ধাক্কাটিকে। এত সময় কার আছে? তারা শুধু লক্ষ্য করে যাত্রীতে ভরা মিনিবাসটির চাপে থেঁতলে যাওয়া লাশটিকে। পিচ ঢালা সড়কের কালো ধূসর রঙের সাথে একদম মিলে মিশে যাওয়া একটা মৃতদেহ। শরীরটা আজ আর হয়ে গেছে কিমা করা মাংসের মতন। মাথার খুলিটা চূর্ণ বিচূর্ণ হয়ে মগজ ছড়িয়ে পড়েছে রাস্তায়। কাঁদতে শুরু করে আফরোজা, দুঃখে বা কষ্টে নয়, স্বস্তিতে। জুয়েল বেঁচে গেলে তার কী অবস্থা করতে পারত সে ভয় থেকে মুক্তি পাওয়ার স্বস্তিতে।
কাঁদে আফরোজা, চিৎকার করে কাঁদে। রাস্তায় জমা মানুষগুলো সদ্য প্রিয়জন হারানো এক তরুণীর কান্না চেয়ে চেয়ে দেখে পরম মমতা নিয়ে। ধর্মড় করে বিছানায় উঠে বসেন মিসেস আসমা আব্দুল্লাহ। কেন দেখলেন আজ এই স্বপ্ন? এতকাল বাদে আজ কেন দেখলেন? উফ, লাশ হয়ে পড়ে থাকা জুয়েলের চেহারাটা যেন দু চোখে ভাসছে এখনো। এত নরম মনের মানুষ তো তিনি নন যে সামান্য স্বপ্নে ঘাবড়ে যাবেন। তাহলে কি হলো আজ? এভাবে কেন বুক ধড়ফড় করছে? দুর্বল নার্ভের মানুষ যদি হতেন তাহলে বহু আগেই জুয়েলকে ধাক্কা দেবার কথাটা স্বামীকে বলে দিতেন তিনি। সবই জানে আসিফ, শুধু ধাক্কা দেবার অংশটুকু ছাড়া। অবশ্য ব্যাপারটা নিয়ে তার মাঝে কোনো রকম অপরাধবোধ নেই। সেদিন যদি জুয়েল মারা না যেত, এতদিনে নরক হয়ে উঠত তার জীবনটা। সবারই অধিকার আছে নিজেকে রক্ষা করার, তিনিও তাই করেছেন। তাছাড়া জুয়েলের মতো মানুষেরা সমাজের বোঝা বই তো কিছু নয়, এরা হচ্ছে সামাজিক জঞ্জাল। তার মনে হয় না যে জুয়েলকে খুন করে, না না, খুন হতে যাবে কেন? তিনি খুন করেননি জুয়েলকে, নিজের জন্য সমৃদ্ধ একটা জীবন বেছে নিয়েছেন শুধু, যাকে বলে সেলফ ডিফেন্স মেকানিজম। সেই ব্যাপারটি কাজ করেছে তার মাঝে। অবশ্য যত যাই বলে নিজেকে বোঝান না কেন, খুনি তো খুনি হয়। মন থেকে তাই ভয়টাও কাটে না মিসেস আসমা আব্দুল্লার। একটা অজানা অস্বস্তিবোধ ক্রমশ চেপে ধরতে শুরু করে মনের অস্তিত্বকে। মনের শরীর বেয়ে ওঠানামা করতে থাকে আতঙ্কের ক্ষীণ ক্ষীণ স্রোত। কিছু কি ঘটেছে বাড়িতে? হঠাৎ করে এমন নিঝুম কেন লাগছে বাড়িটা? একটা টিকটিকির শব্দ পর্যন্ত নেই কোথাও। গার্ডেন থেকে একটা ঝিঁঝি পোকার ডাক পর্যন্ত শোনা যাচ্ছে না। মালি আর ড্রাইভারের না হয় আজ ছুটি, কিন্তু দারোয়ান সে কোথায়? আজ তাহা সাইজের দুটো কালো অ্যালসেশিয়ান আছে এ বাড়িতে, তারাই বা চিৎকার করছে না কেন? অন্য রাতে তো এদের চিৎকারে ঘুমানো মুশকিল হয়ে যায়। মিসেস আসমা ঘুমের ঘোরে বুঝতে পারেননি, আসলে তার দুঃস্বপ্ন ভরা ঘুমটা কিন্তু ভেঙেছিল অ্যালসেশিয়ান দুটোর মরণ আর্তনাদে। দরজা খুললেই তিনি দেখতে পেতেন দারোয়ান মুফিজ আলীর ঘাড় মটকানো লাশ। কোথাও কোনো শব্দ নেই, না না, আছে ইংরেজি গানের সুর। রাতে গান শোনার অপরাধে ছেলেকে কত বকেছেন, অথচ আজ বেশ স্বস্তিই লাগে। ছেলের ঘরের দিকে এগোন তিনি। লক্ষ্য করেন না বাড়ির বাতাসে ভেসে বেড়াচ্ছে শীতল ঘ্রাণে ভরা ছায়ারা, কিংবা একটাই ছায়া কোনো? করিডর, ড্রয়িং রুম, ডাইনিং হল সবখানে আছে সেই হিম শীতল ছায়ার অস্তিত্ব। সবখানে, সর্বত্র। এগোন তিনি। আওয়াজ উচ্চ থেকে উচ্চ গ্রামে ওঠে। এত জোরে বাজাচ্ছে গান, মনে হয় কানের পর্দা ফেটে বধির হয়ে যাবেন তিনি। তুষারের রুমের দরজাটা হট করে খোলা। বিছানায় আধশোয়া হয়ে আছে তুষার। চিৎকার করে ঘরটা থেকে ছিটকে বের হয়ে আসেন মিসেস আসমা। বিছানায় পড়ে থাকা শরীরটা তুষারের হতে পারে না কিছুতেই, কখনো হতে পারে না। কিন্তু না, তুষারেরই শরীর,
এবং ঠিক সেরকম অ্যাক্সিডেন্টের পর যেমনটা জুয়েলের লাশ হয়েছিল, দেহটা থেতলে গিয়ে মিশে গেছে বিছানার সাথে। চূর্ণ বিচূর্ণ খুলির সাথে লেপ্টে আছে গলিত একটা চোখ। অপর চোখটা ভীষণ রকম সজীব হয়ে আছে, আর কপাল, গাল, ঘাড় বেয়ে গড়িয়ে নামছে তরল মগজ। লকলকে জিভ বের করে নিজের মগজই চেটে খায় পিশাচটা, কিংবা তুষারের মগজ। কিমা করা মাংসপিণ্ডের মতো শরীরটা গড়িয়ে গড়িয়ে নামতে শুরু করে বিছানা বেয়ে। ক্রমশ অগ্রসর হয় তার দিকে, ক্রমশ এবং ক্রমশ। দীর্ঘ একটা মুহূর্তের জন্য স্থাণুবত হয়ে যান মিসেস আসমা। পুত্র শোকে কান্নাও পায় না। কয়েকবার চিৎকার করেন বটে, কিন্তু ইংরেজি গানের প্রচণ্ড শব্দে নিজের কানেই পৌঁছায় না সে আওয়াজ। গড়িয়ে গড়িয়ে আসছে প্রাণীটা, মাথাটা ক্রমাগত দুলছে, অথচ চোখটা তাকিয়ে আছে তার দিকেই, সোজা তার দিকে। প্রাণীটা মেঝেতে ছেঁচড়ে নিয়ে আসছে তার গলিত দেহ, মেঝেতে রেখে আসছে রক্তের কালচে লাল চিহ্ন। চিৎকার করে দৌড়াতে শুরু করেন মিসেস আসমা, ওরফে আফরোজা। দৌড়ে চলে আসেন কিচেনে, মাংস কাটার বড় চাপাতিটা বের করে নেন হাতে। হাত কাঁপছে, পাও কাঁপছে। কাঁপুক, তিনি হাল ছাড়বেন না, কখনো না। যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। প্রাণীটাকে কুপিয়ে কুপিয়ে টুকরো করে ফেলবেন চাপাতি দিয়ে, ছিন্ন ভিন্ন করে ফেলবেন। করিডোর ধরে এগিয়ে আসছে প্রাণীটা, ক্রমশ। তার গোঙানির ঘর ঘর শব্দ ক্রমে আরো স্পষ্ট হচ্ছে। এগিয়ে আসছে কাছে, কাছে, আরো কাছে। মিসেস আসমা কিংবা আফরোজার তখনও জানা নেই যে প্রাণীটা তাকে হত্যা করতে আসেনি, এসেছে জন্মদিনের শুভেচ্ছা জানাতে। 4 বছর পর 29শে ফেব্রুয়ারি, ঠিক রাত 12:30 কাঁপা কাঁপা পদক্ষেপে টেলিফোনটার দিকে এগোন মিসেস আসমা আবদুল্লাহ। এই মানসিক হাসপাতালে কে ফোন করেছে তার জন্য? তিন্নি? না, হতে পারে না। সে তো মাকে ভাইয়ের খুনি মনে করে, ঘৃণা করে মাকে। তবে কে? আসিফ হবে হয়তো। এক আসিফই তো সেদিন বুঝতে পেরেছিল, আন্দাজ করতে পেরেছিল যে ব্যাপারটা যেমন দেখাচ্ছে আসলে তা নয়। কিন্তু স্ত্রীর জন্য বিশেষ কিছু করতে পারেনি সে, বিস্তর টাকা পয়সা খরচ করে তাকে মানসিক রোগী হিসেবে প্রমাণ করে দেয়া ছাড়া। জেল খাটার বদলে মিসেস আসমা তাই মানসিক হাসপাতালে। কুণ্ঠিত হাতের রিসিভারটা কানে ঠেকান তিনি। হ্যালো বলার আগেই অপর প্রান্ত থেকে ভেসে আসে চিরচেনা সেই অপার্থিব কণ্ঠ, সেই অন্য ভুবনের কণ্ঠ।
আর কিছু কানে আসে না। আতঙ্কে স্থবির হয়ে যান তিনি। বিচ্ছিন্ন হয় সংযোগ। শুধু অনুভব করতে পারেন উরুবে নামা গরম তরলের ধারাটাকে। আর হ্যাঁ, নার্সের কুৎসিত গালিগুলোকেও। এসব পাগল ছাগল নিয়ে আর ভাল লাগে না। বুড়ি মাগি কাপড়ে চোপড়ে পিসাব করে এই বয়সে, এখন তো আমাদের সাফ করতে হইব। এতক্ষণ শুনলেন রুমানা বৈশাখীর গল্প আজ জন্মদিন তোমার। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তী গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।